সো ওই সময় যখন শুরু করি তখন আমাদের যে কন্টেম্পোরারি ফিল্ম মেকার্স এখন যারা কাজ করতেছে ওরকম কেউ ছিল না, লিটারালি কেউ ছিল না। আমি কাউকে আশেপাশে পাইনি। সবাই আমার সিনিয়র ছিল। সবাই যারাই আচ্ছা কাজ আচ্ছা। করছিল এখানে সবাই সিনিয়র ছিল। তো তখন আমি জীবন ভাইকে পেয়েছি, সুজন ছিল, রাজীব আহমেদ ছিল। আমি জয়েন আচ্ছা। করার কয়েকদিন পর আশফাক জয়েন করলো। হুম রেদন হুম। রনি আমার কয়েকদিন আগে জয়েন করছে, ফামিও জয়েন করছে। তো তারপরে ফিল্ম মেকিংটা আসলে হঠাৎ করে ওখানে কাজ করার জন্য যাওয়া, বিকজ আই নিডেড টু ওয়ার্ক। তো সৌরভ ভাইকে রিকোয়েস্ট করি যে আমি কাজ করতে চাই। তো তারপর এখান থেকে ফিল্ম মেকিং কি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি সেটাও জানতাম। এবং তো আমি আমার জায়গা থেকে রেডি, হুম, দেখেন রেডি হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে এটা ডিপেন্ড করে আর্টিস্ট টু আর্টিস্ট, এটা ভেরি করে। হুম, অনেকে আসলে সারা জীবন চলে যাওয়ার পরও নিজেকে রেডি মনে হয় না, আবার অনেকে রাইট। আম, একটা রিস্ক নিয়ে সেটার হয় ভালো কিংবা হচ্ছে গিয়ে মিডিওকার কিংবা আম, খুব একটা ভালো ফল নাও নাও পেতে পারে। সো it's all about your own decisions and sometimes এটা ক্লিক করে আর sometimes এটা করে না। কতগুলো আচ্ছা, আমার মনে হয় মানে ভাবতে গেলে আসলে আমার পার্সোনালি মনে হয় আমি এখনো রেডি না। আবার মনে হয় আসলে কখনো একটা আর্টিস্ট রেডি কোন পর্যায়ে গিয়ে হবে সেটা আসলে তার নিজেরও জানা নেই। কিন্তু আম, কিছু কিছু গল্প থাকে আসলে ওই গল্পগুলো ওই মুহূর্তে না বললে ওই গল্পগুলো পূরণ হয়ে যায় এবং সেটা আবার পরে দর্শকের কাছে তেমন একটা রিলেটেবল মনে হয় না। প্রিয় মালতের গল্পটা ওরকমই একটা গল্প আম, যেটা আরো আগে বলা উচিত ছিল। কিন্তু 2024 এসেও যদি এই গল্পটা না বলা হয় তাহলে আসলে আমার মনে হয় গল্পের সাথে অনেক অন্যায় হয়ে যেত। সো আমার কাছে প্রথম এই গল্প যখন আমি শুনি তখনই আমার মনে হয়েছে that এটা খুবই নিডেড একটা গল্প ফর দ্য সোসাইটি, বিকজ ফিল্ম অনেক বড় একটা নাম্বার অফ অডিয়েন্সকে ইম্প্যাক্ট করতে পারে এবং অনেক বড় একটা মাধ্যম। এবং আম, এই মাধ্যমে আসলে অনেক মানুষকে ইনফ্লুয়েন্সও করা যায়। সামটাইমস ইনফ্লুয়েন্সটা ভালোর জন্য হয়, সামটাইমস ইটস জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ফিল্ম মেকিং তো একটা সময় আমার কোনো আইডিয়া ছিল না যে আমি ফিল্ম মেকিং করবো, আমি ফিল্ম মেকার হব। আই হ্যাড টু ওয়ার্ক। আমার কাজ শুরু হয়েছিল হুম। সৌরভ ভাইয়ের সাথে, যখন কাজ করা শুরু করি 2003 শেষের দিকে। তো তখন আমি মাত্র ক্লাস 10 শেষ করি। সো আই ওয়াজ ভেরি ইয়াং। বাংলাদেশে তখন আমার আচ্ছা। জানা মতো এরকম ইয়াং। আমি দার্জিলিং এ ছিলাম 10 পর্যন্ত, এরপর চলে আসি এখানে, and I was doing my A levels, মাত্র শুরু করবো, তখন করি নাই। তখন আমি জয়েন করি আর কি। So এরপরে আমি ক্লাস তো ফিল্ম 10-এ? মেকিং সম্পর্কে জানতাম ক্লাস 10-এ। হ্যাঁ, বাট আমাদের আহ, যে গল্পটা ছিল আমাদের মনে হয়েছে আসলে এই গল্পের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু উত্তর আছে এবং আম, এই কথাগুলো এই মুহূর্তে যদি আমরা না বলি তাহলে আসলে এটা অনেক দেরি হয়ে যাবে। সো ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমরা আসলে এই কাজটা করে ফেলি। এবং আমি আমার জায়গা থেকে রেডি, দেখেন রেডি হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে এটা ডিপেন্ড করে আর্টিস্ট টু আর্টিস্ট, এটা ভেরি করে। হুম, অনেকে আসলে সারা জীবন চলে যাওয়ার পরও নিজেকে রেডি মনে হয় না, আবার অনেকে রাইট। আম, একটা রিস্ক নিয়ে সেটার হয় ভালো কিংবা হচ্ছে গিয়ে মিডিওকার কিংবা আম, খুব একটা ভালো ফল নাও নাও পেতে পারে। সো ইটস অল অ্যাবাউট your own decisions and sometimes এটা ক্লিক করে আর sometimes এটা করে না। তো ওই সময় যখন শুরু করি তখন আমাদের যে কন্টেম্পোরারি ফিল্ম মেকার্স এখন যারা কাজ করতেছে ওরকম কেউ ছিল না, লিটারালি কেউ ছিল না। আমি কাউকে আশেপাশে পাইনি। সবাই আমার সিনিয়র ছিল। সবাই যারাই আচ্ছা কাজ আচ্ছা। করছিল এখানে সবাই সিনিয়র ছিল। তো তখন আমি জীবন ভাইকে পেয়েছি, সুজন ছিল, রাজীব আহমেদ ছিল। আমি জয়েন করার কয়েকদিন পর আশফাক জয়েন করলো। হুম রেদন হুম। রনি আমার কয়েকদিন আগে জয়েন করছে, ফামিও জয়েন করছে। তো তারপরে ফিল্ম মেকিংটা আসলে হঠাৎ করে ওখানে কাজ করার জন্য যাওয়া, বিকজ আই নিডেড টু ওয়ার্ক। তো সৌরভ ভাইকে রিকোয়েস্ট করি যে আমি কাজ করতে চাই। তো তারপর এখান থেকে ফিল্ম মেকিং কি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি সেটাও জানতাম না।
এটা আমি খুবই ফান করে এমনি জাস্ট মজা করেই বলেছিলাম। ঘোরানোর ব্যাপারটা একেবারে এরকম না। আমি যখন প্রথমে এই গল্পটা শুনি শঙ্খ ভাইয়ের কাছ থেকে, আমি ওই মুহূর্তে আসলে ডিসিশনটা নিয়ে ফেলি যে আমি এটা করব। কিন্তু একটু সময় নিতে হয় কিংবা ভাবার জন্য যে এই গল্পের মধ্যে ক্যারেক্টারটা যেই ওয়েটটা ক্যারি করে ওইটা হুম, হুম। আসলে ব্যক্তি মেজাবিন ওই ওয়েটটা ক্যারি করতে পারবে কিনা। তো এটা অ্যাজ এন আর্টিস্ট এটা আমারও আসলে মেজার করার একটা প্রয়োজন ছিল যে আমি আদৌ পারবো কিনা। সো ইটস নট বিকজ আমি সময় নিচ্ছিলাম অন্য কোনো কারণে, আমি সময় নিচ্ছিলাম নিজের জন্য। এবং সেটাও অনেক সময় না, কিন্তু ভাবতে তো যে কোনো জিনিস তো আসলে ইনস্ট্যান্টলি আমাকে এখন বলা হবে, আমি এখন তো আসলে কোনো অ্যান্সার দিতে পারবো না, এটা হতেই পারে। তো এটা করতে করতে না প্রথম কয়েকদিনে আমার ফিল্ম মেকিং প্রতি ভালো লাগা চলে আসছিল, মনে হচ্ছে যে না কি সুন্দর করে জিনিসটা বানায়। আমি শুটিং এখানে সিকোয়েন্স শুট করছিলাম, আমি এখানে কথা বলতেছি হাসতেছি, তো সৌরভ ভাই আমার দিকে তাকাইছে, মানে কেন হাসছে, আচ্ছা। বিকজ বুম ছিল এখানে। তো এটা তখনও বুঝতাম না সিকোয়েন্স গুলো কিভাবে রেডি হয়। তো আস্তে 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 ভালো লাগা শুরু হয়, এন্ড দেন যখন ভালো লাগাটা শুরু হয় এটা আরো বাড়তে থাকে আর কি। সো লঙ্গার পিরিয়ড অফ টাইম যখন যাচ্ছিল, বাই দ্য টাইম জীবন সুজন অলরেডি কাজ করা শুরু করছে, ছবিয়াল উৎসব অলরেডি শুরু হয়ে গেছে। তো তখন আচ্ছা। ফিল্ম মেকার অলরেডি আমাদের এখান থেকে যারা আমার কন্টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, যারা ওরা ফিল্ম বানাচ্ছিল অলরেডি। আই ওয়াজ দ্য অনলি ওয়ান যার কোনো ইচ্ছাই কখনো ছিল না। আমার কাছে মনে হচ্ছে আশফাকেরও একই অবস্থা আর কি। আমার পার্সোনালি কোনো ইচ্ছাই ছিল না, আমার কখনো মনে হতো না যে আমি এখানে বের হয়ে গিয়ে কাজ করব, এই চিন্তাটা কখনো মাথায় আসে নাই আর কি। আই ওয়াজ লাভিং দ্য জব। সো আমারও আসলে বুঝে শুনে একটা ডিসিশন নিতে হবে যে এরকম ওয়েট বা এরকম ভারী গল্প আদৌ আমি পারবো কিনা করতে। সো বিকজ আমি কখনোই আসলে চাই না আম, একটা ডিরেক্টর কিংবা একজন স্ক্রিপ্ট রাইটারের স্বপ্নটা রং আর্টিস্টকে নিয়ে সেটা আহ, নষ্ট হয়ে যাক, কিংবা হচ্ছে গিয়ে ওই স্বপ্নটা যেমন করে তিনি দেখেছেন তেমন একটা পরিণতি হয়তো বা নাও আসতে পারে। সো সেই জায়গা থেকে শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টই আসলে সময়টা নেয় বোঝার জন্য যে এটা কি তার জন্য সুইটেবল কিনা কিংবা সেই গল্পের জন্য সুইটেবল কিনা। আমার কাছে না, আমি খুবই ক্লোজড। আমার কাছে লাগে নিজের শান্তিটা অনেক ইম্পর্টেন্ট। যত বেশি মানুষের কাছে পৌঁছাবো কাজের থ্রুতে পৌঁছাতে ইটস ফাইন, বাট যদি নিজের আইডেন্টিটি হিসেবে পৌঁছাতে যাই সেই ক্ষেত্রে অনেক ভারও আছে, তো ওই ভারটা আমি খুব কম নিতে চাই। ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এবং আমাদের দেশীয় চলচ্চিত্র ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করার সৌভাগ্যটা আসলে আমরা পেয়েছিলাম। এবং ইউজুয়ালি দেখা যায় বাংলাদেশ ইজ ডুইং গুড, বাট খুব কম সংখ্যক কাজই আসলে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতে এখন পর্যন্ত জায়গা করতে পেরেছে। দিন দিন বাড়ছে এটা, বাট দি নাম্বার ইজ স্টিল ভেরি লেস আই উড সে। আমার কাছে যেটা আমার, যেহেতু যে কোনো পার্ট অফ ফিল্ম মেকিং, এনি কাইন্ড অফ ফিল্ম মেকিং ইজ ফিল্ম মেকিং অর লার্নিং অ্যাবাউট ফিল্ম মেকিং। সো আমরা যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, সো আমরা কাজ করতে করতে শিখছি। সো আমার এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকেই। আমি যখন আরেকজনের গল্পটা যদি আমি বলি পাই, ওটাকে আমার মতো কিভাবে সুন্দর করা যায়, এক্সপেরিমেন্ট করে হোক, আমি এটাকে এটাকে এক্সপিরিয়েন্সও বলি। আহ, এই গল্পটাকে আমার মতো ট্রিটমেন্ট কিভাবে করা যায়, আমার এই যে প্রসেসটা আছে অল থ্রুআউট, আমরা যেটা বলছি যে লেজি হয়ে যায় নাকি, এই যে 30 সেকেন্ডের বিজ্ঞাপনের পিছনে আসলে 15 দিন থেকে 20 দিনের যে ব্যাপ্তি, লম্বার দিন রাত না ঘুমানোর যে পরিশ্রম, সেটা আসলে অনেকে নর্মাল পিপল আসলে খেয়াল করে না বা দেখেও না, জানেও না। তো ওই ওই প্রসেসটা কিন্তু অলরেডি আছে। দ্য বেস্ট পার্ট ইজ, যেহেতু এখানে একটু বেটার বাজেট আছে, সেই ক্ষেত্রে উই ক্যান সিস্টেমাইজ দ্য হোল প্রসেস। তো সেই জায়গা থেকে যখন আমরা জানলাম যে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার করার একটা সুযোগ এসেছে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা অবশ্যই আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। বিকজ একটু আগে শঙ্খ ভাইয়া যেটা বলছিলেন দ্যাট ফিল্ম ফেস্টিভ্যাল এমন একটা মিডিয়াম যেখানে আসলে যে ধরনের এক্সপার্ট পার্সোনারা আসেন,
প্রত্যেকটা ফিল্ড থেকে, লাইক ডিরেক্টরস বলেন, আর্টিস্ট বলেন, স্ক্রিপ্ট রাইটার্স কিংবা সাউন্ডে যারা কাজ করেন, তো তারা আসলে অনেক অনেক দেশের কাজ, অনেক অনেক কিছু পার করে তারপরে এই জায়গাটাতে আসেন। তো তারা যখন আসলে আমাদের দেশের কাজগুলো বা কাজগুলো দেখেন, তাদের এক ধরনের ফিডব্যাক থাকে। তো ওই ফিডব্যাকটা যেটা আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের, ওইটা আমাদের জন্য খুব জরুরি ছিল, এটা বোঝার জন্য যে আমাদের কাজটা কি আদৌ ইন্টারন্যাশনাল লেভেলের মতো বা ওই লেভেলের হয়েছে কিনা। মানে আমার একটা আর্ট ডিরেক্টর লাগবে, হু ক্যান বি দ্য বেস্ট আর্ট ডিরেক্টর, ওর সাথে আমি কাজ করতে পারছি, ওর নলেজটা আমি জানতে পারছি কি চাই, আমার নলেজটা একটা কস্টিউম ডিজাইনের সাথে শেয়ার করতে পারছি, অ্যান্ড আ লট অফ পিপল আর ইনভলভড। সো ইনভলভ হওয়ার কারণে যেটা হচ্ছে যে সবার সাথে একটা শেয়ারিং, অলসো ইউ ক্যান, আমার জন্য যেটা এক্সপিরিয়েন্স আছে যে আই গট টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট ক্যামেরাস, ডিফারেন্ট এডিট প্যানেলস, ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার, সবকটা কিন্তু এখান থেকে আমার আইডিয়া এসছে। অ্যান্ড অলসো ইন টার্মস অফ ফিল্ম মেকিং এন্ড লার্নিং, আমি বিদেশে লোকজনের সাথে কাজ করতে সৌভাগ্য হয়েছে আর কি। সেটাও কিন্তু আমার জন্য একটা বড় লার্নিং, যেটা আমার ফিল্ম মেকিং, যেমন আমি ইউটিউবার যদি বলি, ইউটিউব আমি গ্রেড করেছি ইউরোপে, রাইট? সো এই ইউরোপে বিরগিট নামে একটা কালারিস্ট, সো শি ইজ টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, এরপর ইউরোপে চলে গেছে করোনার কারণে। যেহেতু আমি বিজ্ঞাপনে তার সাথে কাজ করতে পেরেছি, সেই কারণে আই ওয়ান্টেড টু, আই রিকোয়েস্টেড হার যে তুমি কি আমার এটা করে দিবা, আমি একটা ফিল্ম বানাচ্ছি, ওয়েব ফিল্ম, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। তো গল্পটা শুনে খুব এক্সাইটেড হয়, লেটস ব্রিং ইট অন করি। সো ওই মহিলা ইউরোপে বসে সে আমার ছুটিতে সে আমার কাজটা কিন্তু করে দিয়েছে। সো দিস আর দ্য লার্নিংস এক্সপিরিয়েন্স, যেগুলো আমার মনে হয় ফিল্ম মেকিং আমাকে সামনেও হেল্প করবে।